2026-এর ভোটের আগে তৃণমূল বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই, এবং এই মুহূর্তে বঙ্গে ক্ষমতায় রয়েছে বিজেপি এবং তৃণমূল দুটি ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। পুরনো তৃণমূল থেকে প্রচুর সাংসদ তারা কিন্তু নাম লিখিয়েছেন নতুন তৃণমূলে। এই মুহূর্তে তৃণমূল ভেঙে চুরমার হয়ে গিয়েছে। কিন্তু কথা উঠছে যে কংগ্রেসের সঙ্গেও জোট বাঁধতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘরের মেয়ে ফিরে যেতে পারে ঘরে, কেননা সোনিয়া গান্ধী তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে আহ্বান জানিয়েছেন। এই মুহূর্তে তৃণমূলের অবস্থানটা ঠিক কোথায়? আমার সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক প্রসূন আচার্য। তিনি এই বিষয়ে কি প্রতিক্রিয়া দিচ্ছেন শুনবো। স্যার, কি প্রতিক্রিয়া? দেখো, সত্যি কথা বলতে কি কংগ্রেস কতটা চাইছে না চাইছে সেটা এখনো পরিষ্কার না। কংগ্রেস অফিসিয়ালি বলেছে আমাদের সাথে কোনো জোট নিয়ে কথা হয়নি। আমার কাছে যা খবর, প্রাথমিক একটা কথা হয়েছে, কিন্তু কথা খুব বেশি দূর এগোয়নি। কারণ কংগ্রেস লিডারশিপও মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে নিতে চায় যে তার কতটা ইচ্ছে আছে। কারণ মমতা যেভাবে বারবার কংগ্রেসের সাথে ধোঁকাধড়ি করেছে, এবং আমরা শুধু দেখেছি যে 2011 সালে কংগ্রেসের সাথে ক্ষমতা আসার পরে 2012 সালেই বেরিয়ে যাওয়া, এবং তারপর কংগ্রেসকে ক্রমাগত এখানে হীনবল করা। এরপরে কংগ্রেসটাকে 2016 ইলেকশনের পরে কার্যত শেষ করে দেওয়া, কর্মীদের নানাভাবে তারা জেল খাটানো, তারপরে তলার লেভেলের কর্মীদের উপরে অত্যাচারের মাত্রা বেশি, এবং একজন মাত্র বিধায়ক জিতেছিল একটু উপনির্বাচনে, বাইরন বিশ্বাস, তাকেও দলে নেওয়া। তো এই যে সামগ্রিক যে পরিস্থিতি, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর কংগ্রেস লিডারশিপ বলতে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং অন্যান্যরা কতটা বিশ্বাস করতে পারবেন, এটা নিয়ে একটা কিন্তু সন্দেহ কংগ্রেসের মনের মধ্যে আছে, থাকাটা অত্যন্ত অত্যন্ত স্বাভাবিক। কারণ এই ইলেকশনের এবারও লোকসভা ইলেকশন এবং বিধানসভা ইলেকশনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এবং কংগ্রেস একেবারে অপরের বিরুদ্ধে বিষোদ্গার করেছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যদি আজকে এই রেজাল্ট না হয় ক্ষমতায় আসতেন, তাহলে তিনি কোনোভাবেই কংগ্রেসের সাথে কোনো রকম সমঝোতা রাস্তায় যেতেন না। আমরা বারবার দেখেছি যে গোয়া বলুন, আসাম বলুন, মেঘালয়ে তো পুরো কংগ্রেসের জেতা বিধায়কগুলোকে হাইজ্যাক করে এনে তৃণমূলে ঢুকিয়ে তারা দাবি করেছিল যে আমাদের তৃণমূল হয়ে গেল। ফলে কংগ্রেস লিডারশিপ আমার মনে হয় না কোনো চটজলদি কোনো সিদ্ধান্ত নেবে। তারা গোটা ব্যাপারটাকে ধীরে সুস্থে দেখে নিতে চায়। উল্টো দিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি এত বড় কংগ্রেস ভেঙে 1998 সালের 1 জানুয়ারি বেরিয়ে এসে তৃণমূল দল করেছিলেন, তার আগেই সলতে পাকাচ্ছিলেন, এবং সরাসরি বিজেপির মদতে যে সেই তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছিল, সেটা শুধু আমরা যারা ওই সময় সাংবাদিকতা করতাম তারাই দেখিনি। শ্রমিক ভট্টাচার্য, যিনি বিজেপির রাজ্যসভার সদস্য এবং এখানকার যিনি সভাপতি, তিনি পর্যন্ত একই কথা বলেছেন যে লেবার রুমে বাজপেয়ী আডবাণীর মানে উপস্থিতিতে তৃণমূল নামক দলটির জন্ম হয়েছিল। সুতরাং কংগ্রেসের অত্যন্ত দেখে নেওয়ার ব্যাপার আছে। আমরা লোকসভাতেও দেখেছি যে যখন কোনো ক্রিটিক্যাল বিল এসছে বিজেপির বিরুদ্ধে, এর আগে বিভিন্ন সময় ভোট না দিয়ে অ্যাবস্টেন করা, ওয়াকআউট করা তৃণমূল করেছে। ফলে কোনো চটজলদি কিছু হবে বলে মনে হয় না। এরপরে তৃণমূল কংগ্রেসের এখন যে অবস্থা, তাতে বিধায়ক দল চলে ভেঙে যাচ্ছে, সংসদীয় দল ভেঙে যাচ্ছে। এই দুটোর পরে যেটা থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে তো একটা ভোট থাকবে, সেটা রাজ্যে 30% হোক 32% হোক থেকে যাবে। কিন্তু তিনি এই 71 বছর বয়সে আবার নতুন করে দলটাকে দাঁড় করানো, এটা 2004-এ আর 2026 মাঝখানে 22টা বছর চলে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই শারীরিক ক্ষমতাও নেই। তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, একটা ঘেরাটোপে থাকতেন, দলের অনেক চর্বি লেগেছে। এটার পরে যেটা দাঁড়াচ্ছে, দলের কোষাগারে 1000 কোটি টাকার উপরে আছে। যদি দলটা ভেঙে যায় এবং তারপরে দলের প্রতীক এবং দলের নাম নিয়ে ইলেকশন কমিশনে কোনো সিদ্ধান্ত নেয়, তখন এই 1000 কোটি টাকা আল্টিমেটলি মমতার হাতে আর থাকবে না। সেই টাকাটাও কিন্তু এই ঋতব্রত কাকলিদের দিয়ে দিতে হবে। আমরা এর আগে এই একই দেখেছি এনসিপির ক্ষেত্রে। এনসিপির ক্ষেত্রে কি হয়েছিল, যে এই টাকাটার সাধারণত কি হয়, কোর্টে যায় মামলা, তারপরে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়, তারপর একসময় মামলায় যারা অরিজিনাল দল তাদের দিয়ে দেওয়া হয়। তাহলে যদি কোষই না থাকে, একটা মঞ্চ বাঁধা, একটা আন্দোলন করতে গেলে এখন পলিটিক্যাল পার্টির একটা জমায়েত করতে গেলেও মিনিমাম 2-5 লাখ টাকা, 5 লাখ 10 লাখ টাকা লাগে। সেই ক্ষেত্রে যদি কোষই না থাকে, আর ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে তৃণমূল পার্টির পক্ষে আর চাঁদা তুলে দল চালানো কেউ, কোনো বিজনেস ইন্ডাস্ট্রি হাউস কেউ দেবে না। সুতরাং এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে অতি চটজলদি সিদ্ধান্ত নিতে হবে যে তিনি তার দল ভাঙন আটকাবেন কিনা, অন্যান্য কিছু আটকাবেন কিনা। তার
আহ, বাসনা বা তার আহ, মানে পরিস্থিতিটা অনেক বেশি ভয়ঙ্কর রাদার কংগ্রেস মমতাকে নেওয়ার থেকে। ফলে কংগ্রেসের তো ধীরে সুস্থে, কংগ্রেসের তো হারানোর কিছু নেই। কংগ্রেস যে কারণে বলেছে, রাহুল গান্ধীর সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কবে লাস্ট ছবি আমরা দেখেছি জানি না, সেদিন ফিরে এসে হঠাৎ তিনি ছবি পোস্ট করলেন, অর্থাৎ আমি রাহুল গান্ধীর সাথে আছি। কিন্তু ঠিক এই তেবারটা 2014-তে অভিষেক ব্যানার্জি লোকসভায় গেছিলেন, 26, এই 12 বছরের মধ্যে আমরা কোনোদিন দেখিনি, বরঞ্চ তিনি রাহুল গান্ধীকে সম্পর্কে নানা কটূক্তি করেছেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনেক বেশি উদগ্রীব কংগ্রেসে যাওয়ার, রেদার দেন কংগ্রেসের তাদেরকে নেওয়ার। হ্যাঁ, কংগ্রেস নিলে নিশ্চয়ই বড় হবে। একটা কথা তো চলছেই, যেরকম এনসিপি পার্টি সুপ্রিয়া সুলে বলেছেন, শরদ পাওয়ারও তার এমপিদের ধরে রাখতে পারছেন না। যারা কংগ্রেস ভেঙে একসময় চলে গেছিলেন তাদের সবাই জোটবদ্ধ হয়ে একটা অখণ্ড কংগ্রেস বা কিছু করা উচিত। কিন্তু এটা যত সহজে বলা হচ্ছে তত সহজে কি হওয়া সম্ভব? আমার মনে হয় তত সহজে হওয়া সম্ভব না। পশ্চিমবঙ্গে এর আগে প্রণববাবু দল করেছিলেন, সেই দলটা পারেননি, তিনি রাজীব গান্ধীর কাছে সমর্পণ করে টাকা পয়সা কিছু ভাগ দখল দিয়ে তিনি মিলে গেছিলেন। কিন্তু সেইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন ইগোইস্টিক মহিলা, যিনি নিজে একা হাতে দলটা দাঁড় করিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সাকসেসফুল, প্রণববাবু তো সাকসেসফুল হননি। ফলে সেটা মমতাও কতটা রাজি হবেন সেটা নিয়েও সন্দেহ আছে। তো আমার মনে হয় ব্যাপারটা যতটা পরিমাণে মেন স্ট্রিম মিডিয়ায় প্রচার পেয়েছে বা ডিজিটাল মিডিয়াও আমরা আলোচনা করছি, হয়তো ততটা দ্রুত নয়। অথচ মমতার ক্ষেত্রে প্রতিটা ঘন্টা, মানে ঘড়ি ইজ মোর ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। আগে 30 দিনে ঘটনার যা ডেভেলপমেন্ট হতো, এখন দেখতে পাচ্ছি আমরা প্রতি ঘন্টায় সেই পরিমাণ ডেভেলপমেন্ট হচ্ছে। দলের অন্তর থেকে বা দলের বাইরে থেকেও অনেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দোষারোপ করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বা তৃণমূল সুপ্রিমোর সব থেকে বড় ভুল কোথায় এই তৃণমূল দলটা ভাঙার পিছনে? মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুল হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের প্রতিটা ব্লকের নেতাদের চিনতেন, বিধায়কদের চিনতেন, সরাসরি যোগাযোগ করতেন, সাংসদদের সাথে সরাসরি যোগাযোগ করতেন। কিন্তু গত 5-6 বছরে, 5 বছর রাদার, এই যে আইপ্যাক এবং এবি অফিস, অর্থাৎ অভিষেক ব্যানার্জি অফিস ক্যামাক স্ট্রিট থেকে, সেখান থেকে দল পরিচালিত হয়েছে এবং দলটা চালিয়েছে কিছু প্রফেশনাল ছেলে মেয়ে। বলা হচ্ছে প্রফেশনাল, সব গ্র্যাজুয়েশন পাস করে তারা এই কোম্পানিতে চাকরি করে, 20,000-25,000 টাকা মাইনে পায়। তারা ইনস্ট্রাকশন দিত একজন 70 বছর বয়সের বিধায়ককে বা মন্ত্রীকে, আপনাকে এটা করতে হবে, আপনাকে এটা করতে হবে না। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ডাইরেক্ট যোগাযোগ ছিল তার দলের আহ, মানে বিধায়কদের সাথে, সাংসদদের সাথে, জেলা প্রেসিডেন্টদের সাথে, সেটা তো কাটা হয়ে গেছিল। সেইটা চলতো এবি অফিসের ডাইরেকশন। ফলে এই যে দলটা আজকে যে এই অবস্থায় দাঁড়িয়েছে, এত যে বিক্ষোভ সৃষ্টি হয়েছে, ধুমায়িত হয়েছে এবং এতজন যে বিদ্রোহ করতে পারে, এইটা মমতা বন্দ্যোপাধ্যায় আঁচই করতে পারেনি। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় ওপর থেকে দলটা এমন করে যে চালাতেন তার অফিসের মাধ্যমে, তো সেইটা তাদের তো কিছু দায় নেই, তারা তো কোনো জীবন দিয়ে পার্টিটা করেনি, কেউ মরেনি, তারা পয়সা পেতো, ভাড়াটে সৈনিকের মতো কাজ করতো, তাদের কোনো দায়ও নেই। ফলে এই যে যোগসূত্র কেটে যাওয়া, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতেই পারেননি। দেখুন, হেরে যে কেউ ইলেকশনে যেতে পারে, তারাতে 80টা বিধায়ক ছিল, তারাতে 43 জন সাংসদ ছিল, কিন্তু তাদের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় যোগসূত্র ছিল না। এখন তারাই বলছেন, অনুব্রত মণ্ডলও বলছে, কাকলিও বলছে, অন্যরাও বলছে। তার মানে সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় কি করতেন? সারাদিন গান শুনতেন, না ওই কতগুলো লেখক কবিকুলকে সন্তুষ্ট করতেন, না হাই করতেন এই চিত্র তারকাদের সাথে, যারা সব হচ্ছে বসন্তের কোকিল, সেটা মমতাই জানেন। ফলে এই যে এত বড় ঘটনাটা ঘটছে তিনি অনুমানই করতে পারেননি। এখানেই তার সবচেয়ে মানে মানে কি বলবো আমি, মানে ব্যর্থতা বলা চলে। আরেকটি প্রসঙ্গ, বিজেপি এ রাজ্যে ক্ষমতায় আসার পরেই দিকে দিকে হকার উচ্ছেদ হয়েছে, ব্যবসায়ীদের একটা অর্থনৈতিক ক্ষতি হয়েছে। এই বিষয়ে কি প্রতিক্রিয়া? এটা ঘটনা। পশ্চিমবঙ্গের যে জিডিপি তার একটা সেকশন তো হকার এবং বিজনেসম্যানরা নির্ভর করে। হকাররা তো লাস্ট সেলিং পয়েন্ট। কিন্তু তার আগে তাদের যারা মাল সাপ্লাই করে, যেরকম আমি একটা ছোট্ট উদাহরণ দিই। এই আমি উত্তর 24 পরগনায় যারা আম চাষ করে, বারাসাত অঞ্চলে, তারা বলছে বারাসাত বা বসিরহাটের যে আমবাগানের আম, সেইটা মোস্টলি কলকাতার রেল স্টেশনের ধারে যারা হকার, তারা কিনে নিয়ে গিয়ে বিক্রি করতো। তো সেইটা যখন ভেঙে দেওয়া হলো, তাহলে ওদের আমের উৎপাদনকারী যে চাষিরাও পয়সা পাচ্ছে না, সেটা যারা ক্যারিং করতো তারাও পয়সা পাচ্ছে না, এবার তারা যদি সেল করতো তারাও পয়সা পাচ্ছে না। উপভোক্তা অর্থাৎ ক্রেতা যারা কিনতো তারা তো সস্তায় কিনতে পারছে না, আম খেতে পারছে না, সেটা এক। কিন্তু এই পুরো প্রসেসের সাথে যে মানুষরা যুক্ত ছিল, এদের সবার একই অবস্থা দাঁড়িয়েছে। যে গার্মেন্ট,
যেরকম মঙ্গলাহাট যেটাকে বলা হয়, মঙ্গলাহাট বা মঙ্গলাহাট হাওড়ার, তাতে গার্মেন্ট নিয়ে যারা বসে, ফুটপাতে বসতো বা পরে রাস্তায় বসতো, ঠিক আছে, তাদের সরিয়ে দেওয়ার জন্য আজই নবান্ন কিন্তু তাদের জন্যই তৈরি হয়েছিল, যদিও তারা যায়। তো কেউ কাপড় তৈরি করে, কেউ কাপড়টা সাপ্লাই করে, কেউ সেটাকে ক্যারিং করে পৌঁছে দিয়ে আসে, তার আন্ডারে কিছু শ্রমিক কাজ করে, তারপর একজন সেল করে। অর্থাৎ একসাথে আমরা দেখছি একজন, কিন্তু তার পেছনে এত লোকের রুটি রুজি যুক্ত। ফলে ওভারঅল দেখুন, এটা এই নয় যে রাস্তা ক্লিয়ার করতে হবে, ফুটপাতও মানুষকে চলতে দিতে হবে, কিন্তু তার মানে এই নয় যে এতগুলো লোকের রুটি রুজি চলে গেলে সে তৎক্ষণাৎ কি করবে, কেউ এটা জানে না। সুতরাং উইদাউট প্ল্যান, এই যে শুভেন্দু অধিকারী বলছেন আগে আপনারা উঠে যান তারপরে আমরা ভেবে দেখব, এটা আমার মনে হয় না কোনো প্রপার সলিউশন। তার আগে থেকে কিছু ভাবা উচিত ছিল হয়তো। এখন বিজেপি এই রাজ্যে শুধু নয়, সব রাজ্যে এইরকম মনে করে। সবাই জানে তারা আদানি আম্বানির এতে চলে। আমি যেরকম কালকেই দেখলাম যে নীরব মোদি, তার বিরুদ্ধে নাকি সিবিআই কোনো চার্জশিটই দিতে পারছে না, এত টাকা মেরে দিয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে সে বিদেশে পালিয়ে গেছে, ইকোনমিক টাইমসে লিখছে। তো বিজেপি কাদের রিপ্রেজেন্ট করে সেটা খুব স্পষ্ট। পশ্চিমবঙ্গের গরিব মানুষ সেটা বুঝতে পারেননি এবং তাদের ভুলিয়ে দেওয়া হয়েছিল মিডিয়ার মাধ্যমে। এবং এই ডিম ছুঁড়ে তো আর ইকোনমি ফেরানো যায় না। এবং আমার একটাই প্রশ্ন, যে বা যারা বিজেপির বলছেন যে টাটাকে নিয়ে আসবো সিঙ্গুরে, খুব ভালো কথা, কিন্তু তারা অন্তত একবার ভুলটা স্বীকার করুন যে তারাও এই মমতা ব্যানার্জির আন্দোলনে যুক্ত ছিলেন। আজকে তারা মন্ত্রী পদে বসেছেন ঠিকই, কিন্তু তারা তো তার টাটাকে তাড়িয়েছেন সক্রিয়ভাবে রাস্তায় নেমে। তা আমি একজনকে হত্যা করলাম, আবার বলছেন যে হত্যাকারীর বিরুদ্ধেই আমি বলছি। তো আমি যে হত্যা করেছি সেই ব্যাপারে তো আমাকে ক্ষমা চাইতে হবে, কোথায় ক্ষমা চাইছেন? সুতরাং কি হচ্ছে না হচ্ছে এটা নিয়ে মানুষের ভাবা উচিত।